নকআউটে স্পেনে ডুয়া ডাইমেশন ওয়ান্ডার বয় লামিনের ইনজুরিতে পা হরকালেই গন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই দুই সাবেক রিয়াল সতীর্থ ক্রিস্টিয়ানো মদ্রিচের। আজই কি ইতি ঘটবে রোনালদোর বিশ্বকাপ উপাখ্যানের? ফেভারিট না হয়েও ব্রাজিলের বিশ্বকাপ জয়ের চান্স হাই। আনচেলত্তির জাদুতেই ওরা শিরোপার অন্যতম দাবিদার। তাই ব্রাজিলিয়ানদের মুখে মুখে বাংলাদেশের নাম। একসময় পরিচয় লুকালেও শাহরুরের সামনেই এখন লাল সবুজের সুনাম। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছে আমি তাজিন খন্দকার। ছন্দ খুঁজে পেতে মরিয়া স্প্যানিয়ার্ড ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল। অস্ট্রিয়ার বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচ দিয়ে নকআউট পর্বের শুরু স্পেনের। দে লা ফুয়েন্তের দল ম্যাচ না হারলেও মেটাতে পারছে না প্রত্যাশাটা। সুপার ফর্মে থাকা লামিন আবার ভুগছেন ইনজুরিতে। এখন পর্যন্ত খেলা হয়নি পুরো ম্যাচ। রাত 1টায় অস্ট্রিয়ার বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে নামার আভাস স্প্যানিশদের। আবু নাইমের প্রিভিউ রিপোর্ট। আয়নায় নিজেদের মুখ ভালোভাবে দেখতে পাচ্ছেন লামিন ইয়ামাল। দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নন এই স্প্যানিয়ার্ড। অস্ট্রিয়া ম্যাচে তাই আটঘাট বেঁধে নামছে দে লা ফুয়েন্তের দল। ফ্রান্স আর্জেন্টিনা নিয়ে যত বেশি কথা হয়, স্পেন নিয়ে হয় না তার অর্ধেকও। কারণ যে ধাঁচে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নিয়েছিল ওরা, সেই মানের খেলাটা হচ্ছে না, স্বীকার করছেন স্বয়ং লামিন ইয়ামাল। এটা সত্য যে সবাই আমাদের কাছ থেকে আরো ভালো ভালো খেলা আশা করছিল, কিন্তু আমরা ভিন্ন ঘরানার দলের মুখোমুখি হয়েছি, যাদের কেউই ইউরোপের দল নয়। ম্যাচগুলো বেশ কঠিন ছিল, বিশেষ করে তৃতীয় ম্যাচটি। গ্রুপ স্টেজে 3 ম্যাচে 2 জয় 1 ড্র, তাও আবার কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য। অথচ বিশ্বকাপের আগে 30 অ্যাপিয়ারেন্সে কোনো হার দেখেনি স্পেন। এমন একটা দলের ফর্মের এই হাল, তার থেকেও বড় কথা কামব্যাকটা কিভাবে করতে চায় স্পেন। আমার মনে হয় না এখনো কোনো দুর্দান্ত ম্যাচ খেলেছি। একবার ছন্দ খুঁজে পেলে তাহলে আমাদের থামানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। ছন্দে ফেরা না ফেরার আলাপটা পরে, যেহেতু নকআউট ম্যাচ স্পেনকে জিততেই হবে। আর সেখানে দলের সবচেয়ে বড় তারকা লামিন খেলতে পারছেন না পুরো ম্যাচ। প্রেস কনফারেন্সে নিজের কামব্যাকের প্রসঙ্গ তুলে বলেন, চোট থেকে ফিরে কিভাবে সামলাতে হয় সেটা নিয়ে কাজ করছে। আগের চেয়ে ভালো অনুভব করছেন লামিন, মুখে আছেন অস্ট্রিয়া ম্যাচ খেলতে। অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের গ্রাফটা বেশ উঁচু। 16 ম্যাচে স্পেনের জয় 9টি আর হেরেছে 4টিতে। নকআউটে কাগজে কলমে এগিয়ে থাকলেই হবে না, জয়টাও নিশ্চিত করতে হবে। অন্যদিকে 2 ম্যাচে 6 গোল করা অস্ট্রিয়াও ছুটছে দুর্বার গতিতে। আর্জেন্টিনাকে ফেস করে আসা দলটির প্রস্তুতিটা দারুণ হয়েছে। স্পেনের মতো হেভিওয়েটকে আটকানোর সব চেষ্টাই করবে ওরা। তবে স্পেন তো ছুটছে শিরোপার জন্য, লড়াইটা তাই হবে অসম। কিন্তু বিশ্বকাপের প্রেসারে এক হালি পরাজয়ে একটা যোগ হওয়া অসম্ভব তো কিছু নয়। আর তাই যদি হয়, তবে জার্মানির পর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আটলান্টিকের ওপারে ফিরতে হবে আরেক ইউরোপিয়ান জায়ান্টকে। আবু নাইম, ৭১। রাতে কি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচটা খেলতে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো? নকআউট রাউন্ডে ম্যাচ ফেভারিটরাই জয় পাচ্ছে। তবে ক্রোয়েশিয়া পর্তুগাল ম্যাচে আসলে কে ফেভারিট তা নিয়ে তর্কের সুযোগ আছে যথেষ্ট। পরিসংখ্যান পর্তুগালের পক্ষে, তবে বিশ্বকাপে ক্রোয়াটদের আগের পারফরমেন্স বলে বড় মঞ্চে ইতিহাস ওরা নিজেদের মতো করে লিখতে জানে। টরন্টোর বিএমও ফিল্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5টায়। খালিদ জামিলের প্রিভিউ রিপোর্ট। 29টি শট, 8 ম্যাচ, 0 গোল। রোনালদো বিশ্বকাপের নকআউট পর্বে কখনো গোল করেননি। ওয়ার্ল্ড কাপের এই স্টেজে 1966-র পর অন রেকর্ড যদিও শট নিয়েছেন। রেকর্ডটা অবশ্য ব্রাজিলের রবার্তো কার্লোসের সাথে জয়েন্ট ভেঞ্চারে, কিন্তু গোল নেই দুজনের কারোই। এবার টরন্টোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে রোনালদোর 9 নম্বর নকআউট ম্যাচ, গোললেস থাকা ট্যাগটা পাল্টে ফেলার সম্ভবত শেষ সুযোগ। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে রোনালদো 2টো গোল করেছেন উজবেকিস্তানের বিপক্ষে। এর বাইরে কঙ্গোর সাথে 1-1, কলম্বিয়ার সাথে গোল-0 ড্র করে পর্তুগাল। স্কোরশিটে ওঠেনি CR7 এর নাম। পর্তুগিজরা গ্রুপ রানার্স আপ হয়ে এসেছে রাউন্ড অফ 32-তে। শুরু যতটা স্মুথ হওয়ার কথা ছিল ততটা হয়নি। তবু মার্টিনেজের দলের আশার জায়গা আছে। পর্তুগাল এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে 1690টি পাস দিয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে এই দেশটার ক্ষেত্রে যা সর্বোচ্চ। গড় পজিশন 62.5%। ভিতিনিয়া একাই
270টি পাস দিয়েছেন। গ্রুপ পর্বে কোনো পর্তুগিজ খেলোয়াড়ের ক্ষেত্রেও যেটা সর্বোচ্চ রেকর্ড। কলম্বিয়ার বিপক্ষে তার পাস ছিল 54টা উইথ 100% অ্যাকিউরেসি। মিডফিল্ডারের ক্ষেত্রে যেটা বিশ্বকাপেরই সর্বোচ্চ রেকর্ড। কিন্তু একটা সমস্যা স্পষ্ট, এত পজিশন, এত পাস, তবু পর্তুগালের শট মাত্র 37টা, অন টার্গেট 12টা। এর চেয়ে কম ছিল শুধু 2018তেই। মানে পর্তুগাল বলের দখল রাখছে ঠিকই, কিন্তু জায়গা মতো সেটা চালান করতে পারছে না। প্রতিপক্ষের ডি বক্সে যেন এক গ্যালাক্সি সমান শূন্যতা। ওদিকে ক্রোয়েশিয়ার শুরুটা ভালো ছিল না। ইংল্যান্ডের কাছে 4-2 গোলে হার, কিন্তু পানামাকে 1-0 গোলে হারিয়ে আর ঘানার বিপক্ষে 2-1 জয় নিয়ে কোয়ালিফাই করেছে। দ্য আলটিমেট প্লেমেকার লুকা মদ্রিচ এই ম্যাচে নামলে সেটা হবে তার 23 নম্বর ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স। পাওলো মালদিনি আর ম্যানুয়েল নয়েরের সমান। তাদের সাথে যৌথভাবে আছেন 5 নম্বরে। সামনে আছেন 29 ম্যাচ খেলা লিওনেল মেসি, রোনালদো আর ম্যাথিউসের 25টি করে, আর ক্লোজার 24। কিন্তু পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার হেড টু হেড রেকর্ডটা কমফোর্টিং নয়। দুই দলের 10 বারের দেখায় পর্তুগাল জিতেছে 7টিতেই, ড্র হয়েছে 2টি, আর ক্রোয়েশিয়ার জয় 10 ম্যাচে মাত্র 1টি। তবে প্রীতি ম্যাচের বাইরে অফিসিয়াল কম্পিটিটিভ ম্যাচে পর্তুগাল আজ পর্যন্ত ক্রোয়েশিয়ার কাছে হারেনি। 6টি কম্পিটিটিভ ম্যাচে 5 জয় পর্তুগিজদের, বাকি 1 ম্যাচ ড্র। ক্রোয়েটদের চোখ রাঙাচ্ছে ইতিহাসের আরেকটা পাতা। বিশ্বকাপের মঞ্চে ইউরোপের দলগুলোর বিপক্ষে ক্রোয়েশিয়ার শুরুটা ছিল রাজকীয়, তবে 9 ম্যাচে ইউরোপিয়ান অপোনেন্টের বিপক্ষে তারা হেরেছিল মাত্র 1টিতে। কিন্তু ক্রোয়েটরা যেন ইউরোপের নাম শুনলেই এখন খেই হারিয়ে ফেলছে। বিশ্বমঞ্চে এই কন্টিনেন্টের দলগুলোর বিপক্ষে শেষ 3 ম্যাচের একটাতেও জিততে পারেনি তারা, 1 ড্রয়ের বিপরীতে 2 হার। অপটার 25,000 সিমুলেশনে পর্তুগালের জেতার চান্স 54.5%, ক্রোয়েশিয়ার 20.4, ড্রয়ের সম্ভাবনা 25.1%, মানে এক্সট্রা টাইম বা পেনাল্টি দরজাও খোলা। রোনালদোর শেষ বিশ্বকাপ নকআউটে গোল না পাওয়ার সেই ক্ষতটা এবার সারবে কি? 41 বছর বয়সে টরেন্টোতে প্রশ্নের উত্তর খুঁজবেন CR7 নিজেই। খালিদ জামিল, একাত্তর। এক তান্ত্রিকের ভবিষ্যৎবাণীতে এবার ভয় জেঁকে বসেছে আর্জেন্টিনা শিবিরে। ঘানার ওঝার হার হিম করা ডার্ক প্রেডিকশন আর কেপভার্দের মতো জায়ান্ট কিলারদের বিপক্ষে এ যেন এক ডু অর ডাই অগ্নি পরীক্ষা। সেই মিশন উতরাতে কি পরিকল্পনার ছক করছেন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি? রক্ষণে রক সলিড রোমেরোর প্রত্যাবর্তন আর মেদিনার সম্ভাব্য এন্ট্রি যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি আক্রমণ ভাগে লাউতারো নাকি হুলিয়ান, তা নিয়ে স্কালোনির মধুর এক সমস্যা। ওঝার প্রেডিকশন উড়িয়ে আলবি সেলেস্তেরা মায়ামিতে নীল সাদা ঝড় তুলতে পারবে তো? বিস্তারিত রিপোর্টে থাকছে। গা ছমছম, কি হয়, কখনো মজা, কখনো বা ভয়। ঠাকুমার ঝুলির থিম সং এর এই লাইনটা নিশ্চয়ই আপনাকে নস্টালজিক করছে। ফিরে যাচ্ছেন ঠিক সেই ছোট্টবেলার রোববারের সকালে, টেলিভিশনের রিমোট হাতে স্ক্রিনের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে ক্লাইম্যাক্সের অপেক্ষায় আপনি। হুট করে কি ভয়ঙ্কর সিনারিও, মুহূর্তেই আবার হাসির রোল। এবার সেই সময় থেকে ফিরে এসে চোখ রাখুন আর্জেন্টিনা দলটার দিকে। ওদের দশাটা এখন ঠিক একই রকম। এক তান্ত্রিকের ভবিষ্যৎবাণীতেই মাথা নষ্ট আলবি সেলেস্তেদের, একেবারে যেন গা ছমছম কি হয় অবস্থাটাই ওদের। ঘানার সেই কুখ্যাত ওঝার ভবিষ্যৎবাণী নিশ্চয়ই ভুলে যাননি আলবি সেলেস্তে সমর্থকরা। আর্জেন্টিনা মায়ামির মাঠে খাবে এমন এক হাড় হিম করা প্রেডিকশন বাতাসে ভাসছে, আর তার উপর সামনে দাঁড়িয়ে কেপভার্দে, যারা এই মুহূর্তে রূপ নিয়েছে এক জায়ান্ট কিলারে। বিশ্বমঞ্চে শেষ 32-এর লড়াই আর্জেন্টিনার জন্য মোটেও কোনো কেকওয়াক নয়, বরং এ যেন এক অগ্নি পরীক্ষা। কথায় বলে ন্যাড়া বেল তলায় কবার যায়। গ্রুপ পর্বের ভুল ত্রুটি শুধরে এবার মাঠে নামার পালা তাদের। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার রাত 4টায় লিওনেল মেসির দলের জন্য অপেক্ষা করছে এক ডু অর ডাই মিশন। জিতলেই শেষ 16 টিকিট, হারলেই টুর্নামেন্ট থেকে সোজা এক্সিট। তবে চিন্তার মেঘের মাঝে আর্জেন্টিনার জন্য সুখবর, চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন রক সলিড ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে চোট পেয়ে জর্ডান ম্যাচে দর্শক আসরে থাকা রোমেরো সবুজ সংকেত পেলে বেঞ্চে ফিরতে হতে পারে অভিজ্ঞ ওতামেন্দিকে। লেফট ব্যাকেও আসতে পারে বড় টুইস্ট। ফর্মহীন তাগলিয়াফিকোর জায়গায় ফ্লাইং ফর্মে থাকা ফাকুন্দো মেদিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন স্কালোনি।
মধ্যমাঠ নিয়ে অবশ্য স্কালোনির কোনো হেডেক নেই। ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ও আলমাদার মিডফিল্ড ইঞ্জিন একাদশে নিশ্চিত। কিন্তু আসল ধোঁয়াশা আক্রমণ ভাগে মেসির পাশে কে? কারেন্ট ফর্মে এগিয়ে থাকা লাউতারো মার্টিনেজ নাকি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার এক্স ফ্যাক্টর হুলিয়ান আলভারেজ? স্কালোনির এই মধুর সমস্যা যেন সাপও মরে লাঠিও না ভাঙে মার্কা একাদশ সাজানোর চ্যালেঞ্জ। কেপ ভার্দেকে টপকাতে পারলে পরবর্তী রাউন্ডে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিশর। তবে দূরের আকাশের চাঁদ দেখার আগে হাতের কাছের কাজটা সারতে হবে আলবিসেলেস্তেদের। ঘানার ওঝার প্রেডিকশনকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি বাহিনী মায়ামির মাঠে নীল সাদা ঝড় তুলতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তাজিন খন্দকার, ৭১। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এবার আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারবে? নকআউট পর্বে সেলেসাওদের সামনে কতটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কি কৌশল সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি? বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন 6টি বিশ্বকাপ কভার করা গ্লোবো টিভির অভিজ্ঞ সাংবাদিক অ্যালেক্স। কেন ফেভারিট না হয়েও ব্রাজিল শিরোপা জয়ের অন্যতম দাবিদার, সেই বিশ্লেষণ নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে অর্ণব বাপের রিপোর্ট। ব্রাজিল এবং ব্রাজিলের সমর্থকদের কাছে এবারের বিশ্বকাপ যেন নিজেদের মর্যাদার লড়াই। কেটে গেছে 24টা বছর অধরা বিশ্বকাপকে ছোঁয়ার আশায় প্রতিটা ব্রাজিলের সমর্থক ও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমরা কথা বলবো ব্রাজিলের গ্লোবো স্পোর্টস জার্নালিস্ট, সত্যিকার অর্থে ব্রাজিল এই বিশ্বকাপটা কতটা ডিজার্ভ করে। অ্যালেক্স, ওয়েলকাম ৭১ টিভি। When you have to play against France, Spain, Portugal, Argentina, it will be hard for Brazil. I think we are not prepared now to win the World Cup. Maybe in 2030. Is it true? The Carlo Ancelotti is not realistic. He had 1 year and a half, and it's not enough. You know, I think that we must need Ancelotti for 4 years. The entire one cup to another, 4 years. But Alex, 2002 Brazil never thought they will be own the World Cup. Yeah, you're right. Yes. You're right. And Brazil, when we are not the favorite, it's good for us because our players, when they are favorite, they it's easy. Brazil win. No need to play, and we lose. When we are not the favorite, it's good. I agree with you. So what do you think? How will be the game planning, Carlo Ancelotti? We don't have now the best team, you know. We have to stay in defense and go to attack with some caution. We have Vini, that is too fast. We have Rafinha, too fast. And we have to play with them in defense and taking the ball to them. You can hope for the Brazil supporters, Brazil do something different, achieve their 6th World Cup. Hope you like this. I believe in God. We have to be faithful about this. And you're right. When we are not the favorite, it's good for us. Thank you, Alex, for comments about the Brazil. Tight hug to Bangladesh. Thank you so much. Okay? কথা বলছিলাম ব্রাজিলের স্বনামধন্য সাংবাদিক অ্যালেক্সের সাথে, যে কিনা 6টা বিশ্বকাপ কভার করেছে। সে তার কথাই কিন্তু বলছিল কার্লো আনচেলোত্তি মাত্র 1.5 বছর সময় পেয়েছে। তো 1.5 বছর খুব বেশি সময় না ব্রাজিলের বা একটা দলকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য। তবে সে এটাও বলেছে 2002-তে ব্রাজিল ফেভারিট ছিল না, সেই বিশ্বকাপটা কিন্তু ব্রাজিল সেলেসাও জিতে নিয়েছিল। তো সেরকম মিরাকেল কিছু ঘটে গেলে এই বিশ্বকাপটা ব্রাজিলের হতেও পারে। সবকিছু মিলিয়ে আশা করা যাচ্ছে কার্লো আনচেলোত্তির প্ল্যানিং এবং ওভারঅল ব্রাজিল যদি এবার অসাধারণ কিছু করতে পারে, তবে সেটা হবে ব্রাজিল সমর্থক, ব্রাজিলের গোটা বিশ্বের দর্শকদের জন্য একটি বড় পাওয়া। নিউ ইয়র্ক থেকে অর্ণব বাপি, ৭১। একসময় বাধ্য হয়ে পরিচয় দিতে হতো ইন্ডিয়ান। বাংলাদেশ নামক কোনো দেশ আছে এটা চেনাতেই করতে হতো সংগ্রাম। কিন্তু এক ফুটবল উন্মাদনা এখন কেবল শুধু অস্তিত্বই অস্বস্তি দূর করেনি, ব্রাজিলিয়ানদের ঠোঁটে উচ্চারিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ। নেইমাররাও লাল সবুজটাকে ভাবতে শুরু করেছে আর একটা পরিবার। আর সেই কাজে সেতু বন্ধনে অন্যতম অংশ বাংলাদেশি প্রবাসী ফটো জার্নালিস্ট শাহনুর রুমান। কিভাবে দুই দেশের দূরত্ব কমলো নিমিষে, সেই গল্পই সাও পাওলো থেকে শুনেছেন
হাসান সজীব। আমি শাহানুর রুমেন, আমার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। আমি প্রায় 15 বছর যাবৎ ব্রাজিলেই আছি। ব্রাজিল সম্বন্ধে তো তেমন ভালো জানতাম না এর আগে, শুধু ফুটবলটাকেই জানতাম। কেন ব্রাজিল থেকে গেলেন? এটা ফুটবল থেকেই শুরু, কারণ আমি যখন আসলাম তখন শুনলাম 2014 সালে ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ হবে, তখন আরো আমার ভালো লাগা এখান থেকে। আচ্ছা, আমি ব্রাজিলের ফুটবলটাকে খুব কাছ থেকে জানবো, দেখবো, তখনই আমি ব্রাজিলকেই আমি বেছে নেই, এখানেই আমি থাকবো। ব্রাজিলের সাও পাওলো শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান সজীব। আজকে আমি এসেছি নেইমারের এলাকা, যেখানে নেইমার বেড়ে উঠেছেন সান্তোসে। ফুটবলের দেশে আমরা ফুটবল নিয়ে কাজ করা এমন একজনের গল্প জানবো, যার নাম এরই মধ্যে সবাই জেনে গেছে, শাহানুর রুমেন। আমি যতদূর জানি যে আপনি হচ্ছেন এখানে ব্যবসা করছিলেন, তার পাশাপাশি মানে ফটো জার্নালিস্ট বনে যাওয়া এবং সেটা ব্রাজিলের যে ফুটবল কনফেডারেশন রয়েছে তাদের সঙ্গে কাজ করা, নিবন্ধিত একজন ফটো জার্নালিস্ট, এর পেছনের গল্পটা আসলে কি? এইটা আমি আমার শখ থেকেই বলতে পারেন। প্রায় 15 বছর হয়ে গেছে আমার এই দেশে। আমি ভাবলাম যেহেতু এই দেশের ভাষাটাও আমি মোটামুটি জানি, এই দেশে আমি শুরু করলাম ফটো জার্নালিস্টের উপরে লেখাপড়া। এখান থেকে আমার এই দেশেরই একটা ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করি, তারপর থেকে আমার এই শুরু। উদ্দেশ্যটা শুধু শখই না, তার পাশাপাশি আমাদের দেশ প্রায় 16,000 কিলোমিটার দূরে। তখন এই এত দূর থেকে এত মিলিয়ন মিলিয়ন মানুষ, বাংলাদেশের মানুষ ব্রাজিলের ফুটবলটাকে এত ভালোবাসে, এই খবরটা এখানে আমাদের ব্রাজিলে অনেকেই জানে না। ওনাদেরকে আমাদের বাংলাদেশ বলতে গেলে, পরিচয়টা দিতে গেলে আমাদেরকে প্রথমে ইন্ডিয়ান এই পরিচয়টা দিতে হয়। আমরা মানে এটা সবচেয়ে বেশি গায়ে লাগার বিষয়। এটা আমার গায়ে লাগে এখানে। তখন থেকেই আমার মাথায় আসে, যেহেতু আমি ব্রাজিলের ফুটবলটাকে খুব কাছ থেকে দেখতেছি, আমি এই সুযোগটা নেই। কখনো জানতাম না যে আমি কখনো CBF এ নিবন্ধিত এখন ফটো সাংবাদিক হব, আমি ফুটবলটাকে খুব কাছ থেকে দেখতে পারবো, এটা কখন আমি জানতাম না। এখন যখন আমি কোথাও যাই, ফুটবলের কাছে যাই, তখন আমি বলতে পারি যে বাংলাদেশের মানুষের ফুটবল প্রেম, বাংলাদেশের মানুষের আবেগ, বাংলাদেশের মানুষ কিভাবে ব্রাজিলের ফুটবলটাকে ভালোবাসে, যার এই উদাহরণটা আপনারা, প্রমাণটা এইবারের বিশ্বকাপে আপনারা দেখেছেন। অনেকে এই দেশের মিডিয়াগুলা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ বলে অনেক কিছু ওনারা বলতেছে। অনেক জার্নালিস্টের সাথে আমার দেখা হয় যারা এখানে প্রফেশনালি কাজ করে, তখনই ওদের সাথে আমার বাংলাদেশকে নিয়ে আমি কথা বলি, বাংলাদেশের ফুটবল প্রেম নিয়ে কথা বলি। ওনারা এটা যখন শুনে, এটা তখন আশ্চর্য হয় যে বাংলাদেশ নামে একটা দেশ আছে এত দূরে, যারা এখানে বসেও আমাদেরকে ভালোবাসে। নেইমারকে জার্সিটা দেয়, দিয়ে বলি এটা বাংলাদেশে। আপনি কি জানেন বাংলাদেশে আপনার জন্য কোটি কোটি ফুটবল প্রেমী, যারা আপনার জন্য, আপনার খেলা দেখার জন্য রাতে ঘুমায় না, ইনজুরিতে থাকেন, বাংলাদেশের কোটি কোটি ভক্ত আপনার জন্য দোয়া করে। হয়তো কখনো এইরকম সুযোগ আসলে এখানে ফুটবল ফেডারেশনের কাউকে বাংলাদেশে নিয়ে যাওয়া সম্ভব। ফুটবলে আলাদা কোনো ভাষার দরকার হয় না, ফুটবলটা পুরো পৃথিবীকে এক করে। যেমন বাংলাদেশ এবং ব্রাজিলের মাঝখানে দূরত্ব প্রায় 16,000 কিলোমিটার, কিন্তু এই সেলেসাওদের প্রতি ভালোবাসার কারণে দুই দেশের দূরত্ব গিয়েছে। আর সেই দূরত্বকে আরো কমাচ্ছেন এরকম অনেক বাংলাদেশি, শাহানুর রুমেন তাদেরই একজন। এই ভালোবাসার আরো বাড়বে, দূরত্ব আরো কমবে, এবং সেলেসাওরা যেভাবে উন্মাদনা করে, যেভাবে আসলে ভালোবাসে, এবং বাংলাদেশের নামটা তাদের মুখে মুখে সব জায়গায় ছড়িয়ে যাবে, সে প্রত্যাশাই রাখছে। হাসান সজীব, 71, সাও পাওলো, ব্রাজিল। বিশ্বকাপ মানেই নাটক, চমক আর শেষ মুহূর্তের রোমাঞ্চ। এবারের বিশ্বকাপে শেষ 32-এ 3 ম্যাচে ঘটেছে এমন কাকতালীয় ঘটনা যা পুরো বিশ্বের নজর কেড়েছে। সেই 3 ম্যাচে ভাগ্যের নির্মম পরিহাসের শিকার আফ্রিকার 3 দেশ, আইভরি কোস্ট, ডিআর কঙ্গো আর সেনেগাল। প্রত্যেকের স্বপ্ন ভেঙেছে 86 মিনিটে। কি হয়েছিল এই 3 ম্যাচে, তার বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। 86 মিনিট
সে কি ভয়ানক এক সময়, মনে করলেই বুক কেঁপে ওঠে, চোখের কোণে জল জমে, স্মৃতি গিজগিজ করে মাথার ভেতর। মুহূর্তের জন্য এমন স্মৃতি মনে করতে চাইবে না আফ্রিকার 3 দেশ। এই ৮৬ মিনিটের আধার কালো স্মৃতি, কিন্তু কি ঘটেছে এই ৮৬ মিনিটে? কেনই বা এত ভয়? আফ্রিকার দেশগুলোর একের পর এক চমক। টিভি পর্দায় বা স্টেডিয়ামে বসে দলগুলোর খেলা উপভোগ করছেন আর আনন্দ পাচ্ছেন না এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। আইভরি কোস্ট, ডিআর কঙ্গো বা সেনেগাল, প্রতিটি দলই দারুণ ফুটবল উপহার দিয়েছে। তবুও কোথায় যেন ছিল বিষাদের সুর। 3 দলের বিদায়ে ছিল অদ্ভুত এক মিল। এখন পর্যন্ত রাউন্ড অফ 32 থেকে 9 আফ্রিকান দেশের 4টি বিদায় নিয়েছে। সাউথ আফ্রিকার বিদায়টা আগেই হয়ে গেছে, আর বাকি 3 দলের বিদায়ে আছে আরো বেশি কষ্ট আর হতাশা। জেনে অবাক হবেন, ম্যাচের কোনো না কোনো সময়ে এগিয়ে ছিল তারা, তবে কোথায় গিয়ে খেই হারিয়ে ফেললো। ম্যাচের একেবারে শেষ মুহূর্ত, আরো নির্দিষ্ট করে বললে ৮৬তম মিনিট। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে গেছে আইভরি কোস্ট। ইংল্যান্ডের কাছে 2-1 ব্যবধানে হারে ডিআর কঙ্গো। আর বেলজিয়ামের সাথে 3-2 গোলের হতাশায় বিশ্বকাপ শেষ করে সেনেগাল। 3টি ম্যাচেই হেরে যাওয়া দলগুলো ৮৬ মিনিটে গোল হজম করে। আইভরি কোস্ট নরওয়ে ম্যাচের শুরুতে এগিয়ে ছিল আর্লিং হালান্ডের দল। পরে আফ্রিকার দেশটি 1-1 সমতায় ফিরলেও ৮৬ মিনিটে গিয়ে সেই হালান্ডের গোল। এরপর আর ম্যাচে ফেরা হয়নি, অথচ শুরু থেকেই ম্যাচটিতে দারুণ ফুটবল খেলে আইভরি কোস্ট, যা সবাইকে মুগ্ধ করে। ইংল্যান্ড আর ডিআর কঙ্গো ম্যাচও অবিশ্বাস্যভাবে শেষ হয়। মাত্র 7 মিনিটের গোলেই এগিয়ে ছিল ডিআর কঙ্গো। হাফ টাইমের পরে হ্যারি কেইনের গোলে সমতায়, আর ঠিক ৮৬তম মিনিটে গিয়ে কেইনের আরও এক গোল। আর কি সম্ভব হয় ম্যাচে ফেরা? দুর্দান্ত ডিফেন্ড করে গোলকিপারের দারুণ সব সেভের পর পরাজয়ের গ্লানিতে শেষ হয় ডিআর কঙ্গোর বিশ্বকাপ যাত্রা। শেষ 32-এর সবচেয়ে বড় নাটকীয়তা বোধহয় তার পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে লড়ে সেনেগাল। এখানেও আফ্রিকার দেশটির সাথে একই পরিণতি, তবে এই ম্যাচের নানামুখী মোড়ে দর্শকদের চোখ ছানা বড়া হয়ে যায়। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ছিল সাদিও মানের দল। এরপর আসে সেই ভয়ঙ্কর ৮৬তম মিনিট। রোমেলো লুকাকুর গোলে ডেডলক ভাঙে বেলজিয়াম। তবুও তো এগিয়ে ছিল সেনেগাল, কিন্তু 89 মিনিটে বেলজিয়ামের আরও এক গোল। সমতায় 90 মিনিট শেষ হওয়ার পর খেলা গড়ায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত সময়ও যখন শেষ হওয়ার পথে, তখনই পেনাল্টি পায় বেলজিয়াম। পুরো বিশ্ব দেখল 3-2 গোলের ব্যবধানে সেনেগালের এক স্বপ্নভঙ্গের রাত। ৮৬তম মিনিট, এটা হয়তো শুধুই একটা সাধারণ সংখ্যা, কিন্তু আইভরি কোস্ট, ডিআর কঙ্গো আর সেনেগালের জন্য এই ৮৬ সংখ্যাটা হয়ে থাকবে ভাঙা স্বপ্নের প্রতীক। এটাই বিশ্বকাপ, যেখানে 1 মিনিটেই নায়ক হয় কেউ, আবার 1 মিনিটেই ভেঙে যায় কোটি মানুষের আশা। মঈন হাসান, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।